হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো এমন একটা মুভির এক্সপ্লেনেশন যেই মুভিটা অলরেডি 2018-তে রিলিজ হয়ে গিয়েছে, বাট 2024-এ আবার মুভিটাকে রিলিজ করা হয়েছে। 2018-তে যখন মুভিটা রিলিজ হয়েছিল সেই সময় মুভিটা বেশি রেসপন্স পায়নি অ্যান্ড বক্স অফিস কালেকশনও ফ্লপ হয়ে গিয়েছিল। বাট 2024-এ মুভিটা রিলিজ হওয়ার পর মুভিটার কালেকশন একদম আগুনের মতো বেড়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা শুনবো তুম্বার মুভির এক্সপ্লেনেশন। বেসিক্যালি মুভিটার হিস্ট্রিটাকে অনেকে রিয়েল বলে মনে করে, আবার অনেকে এটাকে জাস্ট একটা মুভি হিসাবেই দেখে। অনেকের অনেক রকম মতামত রয়েছে মুভিটাকে নিয়ে, বাট মুভির হিস্ট্রিটা আমার তো খুব ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। তোমাদের কেমন লেগেছে এক্সপ্লেনেশন শোনার পর কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। মুভির স্টার্টিং এ আমাদের হস্তারের ব্যাপারে জানানো হয়। পূর্তির দেবী, যে বেসিক্যালি অনন্ত সোনা আর আনাজের প্রতীক। এই পৃথিবীটা দেবীর গর্ভ অর্থাৎ পেট। দেবী নিজের গর্ভে দিয়ে 16 কোটি দেবী দেবতাকে জন্ম দিয়েছে, কিন্তু দেবী নিজের প্রথম সন্তান হস্তারকেই সব থেকে বেশি ভালোবাসতো। হস্তার দেবীর সোনা আর আনাজ পেতে চেয়েছিল, সেই কারণে সে চালাকি দেখিয়ে দেবীর সোনা তো নিয়ে নিয়েছিল, কিন্তু যখন সে দেবীর আনাজের দিকে নজর দেয় তখন বাকি দেবী দেবতারা তার ওপরে হামলা করে দেয়। এই হামলাতে হস্তার ধূলিকণার মতো ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু যখন তার মারা যাওয়ার সময় আসে দেবী তাকে বাঁচিয়ে নেয়। হস্তারকে বাঁচানোর একটা শর্ত ছিল, তাকে আজ থেকে আর কেউ পুজো করবে না। এরপর অনেক যুগ কেটে যায়, হস্তার এভাবেই দেবীর গর্ভে আটকে থাকে। কিন্তু একদিন তুম্বার গ্রামের লোকেরা হস্তারের মন্দির বানিয়ে দেয়। তখন থেকেই দেবতাদের রাগ তুম্বারের ওপরে বৃষ্টি হয়ে ঝরে যাচ্ছে, আর হস্তারকে দেওয়া শ্রাপ আমাদের জন্য বরদান। কিন্তু কি করে, এটা আমরা ভিডিওতে আগে জানবো। এই মুভিটা বেসিক্যালি 3টে চ্যাপ্টারে ডিভাইড রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারের সময়কাল ছিল 1918 সাল, আর আমরা ভিউয়ার্সরা এখানে দুজন বাচ্চাকে দেখতে পাই যাদের নাম ছিল বিনায়ক আর সদাশিব। তাদের সাথে তাদের মাও ছিল, যে বেসিক্যালি সরকার নামের একজনের ঘরে কাজ করত। সরকার একজন ল্যান্ডলর্ড ছিল আর তার অনেক বয়সও হয়ে গিয়েছিল। বিনায়কের মা তার ঘরে কাজ করত সোনা পাওয়ার লোভে। এরপর আমরা দেখতে পাই বিনায়কের ঘরে তার দাদিকে বেঁধে রাখা হয়েছে, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে কয়েকশো বছর ধরে বেঁচে রয়েছে। গল্পতে আমরা আগে জানতে পারি সরকারের মৃত্যু হয়ে গিয়েছে, তাই বিনায়কের মা ভাবে যে পরের দিন তারা তুম্বার ছেড়ে পুনেতে চলে যাবে। বিনায়কের কথা অনুযায়ী সরকারের মৃত্যুর পর তার হাভেলি এখন আমাদের হয়ে গিয়েছে, আর সে এটাও বলে সে সেখানে লোকানো গুপ্তধনটাও খুঁজবে। কিন্তু বিনায়কের মা তাকে বলে সরকার সারা জীবন গুপ্তধন খুঁজেছে, কিন্তু সে কিছুই পায়নি। দ্যাট মিন্স সেখানে কিছুই ছিল না। বিনায়ক ভাবে যে গুপ্তধন নিশ্চয়ই রয়েছে, আর সেই লোকানো গুপ্তধনের ব্যাপারে সরকারের দাদির কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন থাকবে। এরপর আমরা দেখতে পাই বিনায়কের ভাই সদাশিব একটা উঁচু গাছের ডাল দিয়ে পড়ে যায়, আর সে খুব খারাপভাবে ইনজিওর্ড হয়ে যায়। এরপর বিনায়কের মা সদাশিবকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে যায়। যাওয়ার আগে সে বিনায়ককে তার দাদিকে খেতে দেওয়ার জন্য বলে যায়। বিনায়কের মা বলে যদি তার দাদি কোনো আজব ব্যবহার করে তাহলে শুয়ে পড়ো, না হলে হস্তার চলে আসবে, এটা বলে তাকে ঘুম পাড়াতে পারবে। এরপর বিনায়ক যখন দাদিকে খাবার দিতে যায় তখন সে গুপ্তধনের ব্যাপারে কথা বলে বিনায়ককে নিজের দিকে আকর্ষিত করে। এই সময় পর্যন্ত বিনায়ক একদম ভুলেই গেছিল যে দাদিকে শোয়ানোর জন্য তাকে কি বলতে হবে। এরপর আমরা ভিউয়ার্সরা দেখতে পাই দাদি বিনায়কের পায়ে শিকল পরিয়ে তাকে নিজের রুমের দিকে টানতে শুরু করে। দাদির রূপটা এতটাই ভয়াবহ ছিল যে বলে বোঝানো যাবে না। সে কোনো রাক্ষসীর থেকে কম ছিল না। বিনায়ক অনেক চেষ্টার পর নিজেকে ছাড়াতে সক্ষম হয়। সঠিক সময়ে বিনায়কের মনে পড়ে যায় সেই মন্ত্র যেটা দিয়ে দাদিকে শোয়ানো যায়। বিনায়ক জোরে চেঁচিয়ে বলে সো যা বরনা হস্তার আ জায়গা। এটা শুনে দাদি ভয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই বিনায়কের ভাই সদাশিব মারা গিয়েছে, আর সেই কারণে তার মা খুব স্যাড ছিল। এরপর তারা তুম্বার ছেড়ে পুনের দিকে রওনা দেয়, কিন্তু বিনায়কের মাথায় এখনো সেই গুপ্তধনের কথাই চলছিল। বিনায়ক আবারও তার মাকে গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মা এবারে একটু রেগে যায়, আর সে বিনায়ককে দিয়ে একটা প্রমিস করায় সে আর কখনো তুম্বার গ্রামে আসবে না। এরপর চ্যাপ্টার 1 এখানেই শেষ হয়ে যায়। চ্যাপ্টার 1-এ নোটিস করার মতো কিছু ইনফরমেশন রয়েছে।
তুম্বার গ্রামে দেবতাদের রাগের কারণে সবসময় বৃষ্টি হতো। বিনায়কের মা একটু লোভী ছিল, তাই সে টাকার জন্য সরকারকে সেক্সুয়াল প্লেজারও দিত। কিন্তু এরপর যখন তার ছেলে সদাশিব মারা যায় তখন সে নিজের ভুল বুঝতে পারে, তাই সে নিজের ফ্যামিলিকে নিয়ে পুনেতে চলে যায়। কিন্তু বিনায়ক লোভের দিক থেকে তার মায়ের থেকেও একগাট ওপরে ছিল। আর বিনায়কের শুধু একটা সোনার মুদ্রা নয়, তার তো পুরো খাজানাটাই চাই। এরপর 15 বছর কেটে যায় আর শুরু হয় চ্যাপ্টার 2। বিনায়ক এখন ইয়াং হয়ে গেছে, এখন সে আবারও তুম্বারে ফিরে যাচ্ছে, কারণ তার মা আর বেঁচে নেই। যেহেতু তার মা আর বেঁচে নেই, তাই তার কাছে করা প্রমিসটাও সে ভেঙে দেয় আর সে তুম্বারে আবারও ফিরে যায়। বিনায়ক তুম্বারে নিজেদের পুরনো বাড়িতে আসে। ঘরের ভেতরে প্রচুর গাছপালাতে ভরে গিয়েছিল। সেই গাছগাছালির মধ্যে বিনায়ক একটা হার্ট দেখতে পায়, যেটা এখনো সজীব ছিল। এই হার্টটা বেসিক্যালি তার দাদির ছিল। দাদি এখনো বেঁচে রয়েছে। দাদির পেটের মধ্যে দিয়ে একটা বড় গাছ জন্মে গিয়েছিল, কিন্তু দাদির এতে কিছুই হয়নি। বিনায়ক আবারও দাদিকে সেই খাজানার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু দাদি বিনায়ককে প্রথমে খাজানার ব্যাপারে কিছুই জানাতে চায় না। বিনায়ক বারবার তার দাদিকে এটা বলে মানাতে শুরু করে, এই গুপ্তধন যদি আমি না পাই তাহলে অন্য কেউ হয়তো এটা পেয়ে যাবে। দাদি বলে যে সে হস্তারের শ্রাপের কারণে অমর হয়ে গেছে। যদি বিনায়ক তাকে জ্বালিয়ে হস্তারের শ্রাপ থেকে তাকে মুক্তি দেয় তাহলেই দাদি সেই খাজানার ব্যাপারে তাকে জানাবে। এরপর এরকমই হয়। পরের সিনে আমরা দেখতে পাই বিনায়ক দাদিকে জ্বালিয়ে দেয় এবং তাকে হস্তারের শ্রাপ থেকে মুক্তি দেয়। এরপর বিনায়ক কয়েকদিন ধরে হাভেলিতে গুপ্তধন খোঁজে, আর মেবি সে জেনে গিয়েছিল সেই গুপ্তধনের রহস্য। এরপর বিনায়ক পুনে চলে যায়। বিনায়কের অনুপস্থিতিতে তার স্ত্রী আটা পেশার কাজ শুরু করে দিয়েছিল। বিনায়ক মুনিমের সাথে দেখা করে তার ধার শোধ করার জন্য। বিনায়কের মুনিমের কাছে ধার ছিল 36 টাকা। এর বদলে বিনায়ক মুনিমকে একটা সোনার মুদ্রা দেয়, যার মূল্য বাজারে ছিল 100 টাকা। এখানে মুনিমের বিনায়কের উপরে একটু সন্দেহ হয়। সে ভাবে যে বিনায়ক এত মুদ্রা কোথা দিয়ে পাচ্ছে, কিন্তু বিনায়ক তাকে বলে এটা তার পূর্বপুরুষের সম্পত্তি। এরপর আমরা বিনায়ককে বারবার তুম্বার গ্রামে যেতে দেখতে পাই, আর সে সেখান দিয়ে অনেক মুদ্রাও নিয়ে আসতো, যার ফলে সে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছিল। এরপর সে নিজের জন্য একটা মোটরসাইকেল কেনে। বিনায়ক এখন মুনিমকেই ধার দেওয়া শুরু করে দিয়েছে। সে এখন টাকার দিক থেকে মুনিমের চেয়েও বড়লোক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মুনিমের সাথে একজন ব্রিটিশ অফিসারের কথাবার্তা ছিল। সেই অফিসারটার কিছুদিনের মধ্যেই ট্রান্সফার হতে চলেছে। যাওয়ার আগে মুনিমের কাছে তার জমি জমা বেচার প্রস্তাব রাখে সে, কিন্তু মুনিমের কাছে এত টাকা ছিল না। সেই কারণে সে বিনায়কের সোনার ধান্দাতে তার পার্টনার হওয়ার চেষ্টা করে, কিন্তু বিনায়কের এটাতে বেশি ইন্টারেস্ট ছিল না। এই জন্য মুনিম ডিসাইড করে সেও তুম্বারে যাবে, যাতে সে বিনায়কের মতো সোনার মুদ্রা কালেক্ট করতে পারে সেখান থেকে। এরপর বিনায়ক যখন তুম্বারে যায় তার দেখা মুনিমের সাথে হয়ে যায়, কিন্তু বিনায়ক এখানে তাকে না দেখার ভান করে। এরপর সে তার সামনে তাকে দেখিয়ে কুয়ার মধ্যে নামে। কয়েক ঘন্টা পরে বিনায়ক কিছু সোনা নিয়ে বেরিয়ে আসে কুয়া থেকে। এখানে নোটিস করার কথা ছিল এই যে বিনায়ক সেই কুয়ার মধ্যে একটা টিফিন বক্স নিয়ে গেছিল, কিন্তু সে সেই কুয়ার বাইরে খালি হাতে শুধু সোনা নিয়ে বেরিয়েছিল। বিনায়ক সেখান থেকে যাওয়ার পর মুনিম সেই কুয়ার মধ্যে প্রবেশ করে। মুনিম সেখানে একটা বড় দরজা দেখতে পায়, যার উপরে পূর্তির দেবীর মূর্তি বানানো ছিল। মুনিম সেই দরজাটা ক্রস করে আরো ভেতরে যেতে থাকে। দেন আমরা ভিউয়ার্সরা মেবি দেবীর গর্ভকে দেখতে পাই, কারণ সেই জায়গাটার দেওয়াল একদম লাল ছিল আর সেটা আজব ভাবে নড়াচড়াও করছিল। এটা দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো মানুষেরই অঙ্গ, সেটা আজব ভাবে শ্বাস নিচ্ছিল। মুনিম সেখানে সেই টিফিন বক্সটা দেখতে পায়। সেটাকে যখন সে খোলে সেটার মধ্যে একটা আটার পুতুল ছিল। এরপর সেখানে একটা অজানা আকৃতি এদিকে সেদিকে দেখা যায়, অ্যান্ড সেই আকৃতিটা মুনিমকে তুলে নিয়ে যায়। এরপর বিনায়ক সেখানে আবার আসে। এবারে সে তার সাথে একটা আটার পুতুল নিয়ে এসেছিল। এরপর বিনায়ক হস্তারকে ডাকে, অ্যান্ড দিস ইজ আ ফার্স্ট সিন যেখানে আমরা হস্তারকে দেখতে পাই। আই নো গাইস, এখানে তোমরা একটু কনফিউজ হয়ে যাবে, বাট আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে আসলে কি হচ্ছে। এখানে আসলে সেই প্রসেসটা দেখানো হচ্ছে, দ্যাট মিনস বিনায়ক কিভাবে সোনার মুদ্রাগুলো পেত। সো বন্ধুরা, হস্তারের ওপরে শ্রাপ ছিল, তাই সে আনাজকে ছুতেও পারতো না। বিনায়ক দেবীর গর্ভে গিয়ে প্রথমে একটা আটার গোলাকৃতি বানাতো, যাতে হস্তার সেই ঘেরার মধ্যে প্রবেশ না করতে পারে।
এরপর সে হাস্তারকে ডাকতো আর হাস্তারকে আটার পুতুল খাওয়ার জন্য দিত। হাস্তার সেই আটার পুতুলটা খেতে পারতো, কারণ সেটা সে নিজে দিয়ে চায়নি, সেটা তাকে কোনো মানুষের দ্বারা দেওয়া হয়েছিল। এরপর যখন হাস্তার সেই আটার পুতুলটা খেত, তখন ভিনায়ক দৌড়ে গিয়ে হাস্তারের কোমরে বাঁধা পুটলিটা খুলে দিত আর সেখান দিয়ে প্রচুর সোনার মুদ্রা নিচে পড়তো। ভিনায়ক সেই সোনাগুলো কালেক্ট করে একটা দড়ির সাহায্যে সেখান দিয়ে পালাতো, কারণ যদি হাস্তার সেই পুতুলটা তার আগে খেয়ে শেষ করে ফেলে তাহলে সে ভিনায়কের দিকে আসবে আর তাকে ছুঁয়ে নেবে। আর হাস্তার যদি একবার কাউকে ছুঁয়ে নেয় সে অমর হয়ে যাবে, তার সাথে সে একদম চেঞ্জ হয়ে যাবে, সে পুরো দাদির মতো হয়ে যাবে। ভিনায়কের আগে দাদি এখানে এসে হাস্তারের কাছ থেকে সোনা চুরি করত, আর একদিন সে যখন সোনা নিতে এসেছিল তখন হাস্তার তাকে ছুঁয়ে নিয়েছিল, সেই কারণে দাদির অবস্থা এখন এরকম ছিল। অন্যদিকে হাস্তার মুনিমকেও ছুঁয়ে নিয়েছিল, সেই কারণে মুনিমও অমর হয়ে গিয়েছিল। এখান দিয়ে বেরোনোর আগে ভিনায়ক মুনিমের শরীরে আগুন লাগিয়ে দেয় যাতে সে তার শ্রাপ থেকে মুক্তি পেয়ে যায়। হাস্তার এখানে ভিনায়কের দিকে এগিয়ে যায়, কিন্তু ভিনায়ককে সে ধরতে পারে না, কারণ সময় থাকতেই ভিনায়ক সেখান দিয়ে বেরিয়ে যায় আর সেখানে দরজাটা সে বন্ধ করে দেয়। এখানেই শেষ হয়ে যায় চ্যাপ্টার 2। এখানে আমরা হাস্তারের কাছ দিয়ে সোনা চুরি করার প্রসেসটা জানতে পারি। চ্যাপ্টার 3 গল্প শুরু হয় এর ঠিক 14 বছর পর থেকে। ভারত এখন স্বাধীন হয়ে গেছে, অন্যদিকে ভিনায়কের সম্পত্তিও এখন আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। ভিনায়কের 3 জন সন্তান ছিল, যার মধ্যে 2 জন মেয়ে আর 1 জন ছেলে। ভিনায়কের ছেলের একটা পা ল্যাংড়া ছিল। ভিনায়কের এখন অনেক বয়স হয়ে গেছে, তাই তার মধ্যে আর আগের মতো ফুর্তি ছিল না, তাই সে কুয়ার মধ্যে দিয়ে আর সোনাও বার করতে পারছিল না। ভিনায়ক তার ছেলেকে ট্রেনিং দিচ্ছিল, কিন্তু ভিনায়কের ছেলের মধ্যে তার মতো ফুর্তি ছিল না। তাও ভিনায়ক তার ছেলেকে একদিন তুম্বারে নিয়ে যায়, যাতে সে তাকে রিয়েল সিনারিও দেখিয়ে তাকে ট্রেন করতে পারে। ভিনায়ক তার ছেলেকে আটার পুতুল বানানো শেখায়, যার মধ্যে সে একটা করে পাথর রাখতে বলে, কারণ হাস্তার পাথরও খেয়ে ফেলে। আর অবভিয়াসলি পাথর খেতে হাস্তারের একটু বেশি সময় লাগে, যেটা তাদের সোনা চুরি করতে একটু সময় দেয়। যেহেতু এটা শুধু ট্রেনিং এর জন্য ছিল, সেই কারণে ভিনায়ক তার ছেলেকে আটার পুতুলগুলো বাইরে ফেলে দিতে বলে, যাতে হাস্তার না সেখানে চলে আসে। কিন্তু ভিনায়কের ছেলে সেই আটার পুতুলগুলো ভেতরে নিয়ে চলে আসে, আর এরপর সেখানে হাস্তার চলে আসে। ভিনায়ক কোনোভাবে নিজের ছেলেকে বাঁচাতে চেষ্টা করে, আর সে সেই পুতুলটা হাস্তারের দিকে ফেলে দেয়। হাস্তার যখন সেই পুতুলটা খেতে থাকে, তখন ভিনায়কের ছেলে এই সুযোগে হাস্তারের পুটলি খুলে কিছু সোনা চুরি করে সেখান দিয়ে পালাতে থাকে। তারা দুজন কোনোভাবে সেখান দিয়ে পালাতে সক্ষম হয়, আর ভিনায়ক তার ছেলেকে আটার পুতুল ভেতরে নিয়ে যাওয়ার জন্য খুব মারধর করে। ভিনায়কের কথা অনুযায়ী এটা খুব রিস্কি কাজ ছিল, কিন্তু ভিনায়কের ছেলে খুব খুশি ছিল এটা ভেবে যে সে হাস্তারের কাছ দিয়ে সোনা চুরি করেছিল। বেসিক্যালি আমরা এটা জানতে পারি যে ভিনায়কের ছেলে ভিনায়কের থেকেও বেশি লোভী ছিল। এরপর তারা পুনেতে ফিরে যায়। ভিনায়কের ছেলে তার প্রথম রোজগারে খুব খুশি ছিল, সে সেই টাকাগুলো ওড়াতে চাইছিল। আর এটাও আমরা এখানে জানতে পারি ভিনায়কের ছেলের এত কম বয়সেও তার মেয়ের শখ ছিল। এরপর আমরা জানতে পারি তুম্বারের হাভেলিটা ভারত সরকারকে দান করে দেওয়া হয়েছে। কিছুদিন পর থেকে ভিনায়ক আর সেখানে যেতে পারবে না, কারণ ভারত সরকার সেটাকে বাইরে দিয়ে লক করে দেবে। ভিনায়ক এই নিউজটা শুনে খুব চিন্তায় পড়ে যায়। সে বেসিক্যালি ডিসাইড করতে পারছিল না যে এই সিচুয়েশনটা সে কিভাবে হ্যান্ডেল করবে। সেই সময় ভিনায়কের ছেলে তাকে একটা খতরনাক আইডিয়া দেয়। সে বলে, আমরা হাস্তারের পুটলিটাকেই চুরি করে নেব, যেটার মধ্যে দিয়ে সোনা বের হয়, আর সেই পুটলিটা চুরি করার জন্য তাদের বেশি সময়ের প্রয়োজন হবে, তাই তারা বেশি করে আটার পুতুল সেখানে নিয়ে যাবে। হাস্তার একটা পুতুল খেয়ে শেষ করলে তারা আবার একটা পুতুল তাকে দেবে খাওয়ার জন্য, আর এইভাবে তারা অনেক সময় পেয়ে যাবে। ভিনায়ক এইভাবে কখনো ভেবে দেখেনি, এই আইডিয়াটা তার খুব ভালো লাগে। এরপর বাপ বেটা আবার সেখানে যায়। এবারে তাদের কাছে অনেক আটার পুতুল ছিল, কিন্তু এরপর এখানে একটা টুইস্ট আসে। এখানে এখন একটা হাস্তার ছিল না, এখানে অসংখ্য হাস্তার ছিল। যে কটা আটার পুতুল ছিল সে কটা হাস্তার। এখন এই কুয়া দিয়ে বেঁচে ফেরায় প্রায় ইম্পসিবল ছিল। তারা যখন একটা পুতুল খেতে দিচ্ছিল, তখন সব কটা হাস্তার একসঙ্গে সেই পুতুলটাকে খেয়ে নিচ্ছিল, তাই 1 সেকেন্ডও সময় লাগছিল না সেই পুতুলটা খেতে হাস্তারের। ভিনায়ক বুঝে গেছিল যে এখান দিয়ে এখন পালানো খুব মুশকিল, তাই সে সব কটা আটার পুতুল তার শরীরের সঙ্গে বেঁধে নেয়, আর একটা দড়ির সাহায্যে সে সেখান দিয়ে পালানোর চেষ্টা করে। সব হাস্তার একসঙ্গে ভিনায়কের দিকে যায়, সেই কারণে ভিনায়কের ছেলে টাইম পেয়ে যায় সেখান দিয়ে পালানোর। বাইরে দরজাতেও তারা
আটার ঘেরা বানিয়েছিল। তাই হাসতার সেটাকে ক্রস করার সাথে সাথেই ধূলিসাৎ হয়ে যায়। ভিনায়কের ছেলে কাঁদতে কাঁদতে বাইরে আসে। এখানে সে তার পিতাকে দেখে, যার ওপরে এখন হাসতারের শ্রাপ লেগে গেছিল, কারণ হাসতার তাকে ছুঁয়ে নিয়েছিল। ভিনায়ক আজব ধরনের আকারে এখানে পরিবর্তিত হয়ে গেছিল। ভিনায়ক এখন অমর হয়ে গেছে, কিন্তু ভিনায়ক হাসতারের পুটলিটা চুরি করে নিতে সক্ষম হয়েছিল। ভিনায়ক তার ছেলেকে সেই পুটলিটা নিতে বলে, কিন্তু ভিনায়কের ছেলে এটা বুঝে গেছিল যে লোভ খুব খারাপ জিনিস, আর এই লোভের কারণেই সে তার পিতাকে হারিয়েছে। এই কারণে সে সেই পুটলিটা নিতে মানা করে দেয়, অ্যান্ড সে ভিনায়ককে সেখানে জ্বালিয়ে মুক্তি দেয়। অ্যান্ড চ্যাপ্টার 3 এখানেই শেষ হয়ে যায়। এর সাথে পুরো মুভিটাও এখানেই এন্ড হয়ে যায়। বেসিক্যালি এই মুভিটাতে একটা ফ্যামিলির 3টে জেনারেশন দেখানো হয়েছে। ভিনায়কের মা একটা সোনার লোভে তুম্বারে সরকারের কাছে গোলামি করত, কিন্তু তখন তার চোখ খুলে যায় যখন তার ছেলে সদাশিব মারা যায়। অন্যদিকে তার ছেলে ভিনায়ক তার থেকেও বড় লোভী ছিল, আর তার মধ্যে অনেক খারাপ গুণও ছিল। আর এরপর সব থেকে ডেঞ্জারিয়াস ভিনায়কের ছেলে, সে তো ভিনায়কের থেকেও বেশি লোভী ছিল, আর পুরো পুটলিটা চুরি করার আইডিয়াটাও তার ছিল। কিন্তু যখন তার পিতাকে সে হারিয়ে ফেলে তখন তার চোখ খুলে যায়। বেশি লোভ করা ভালো না বন্ধুরা, যার কাছে যতটা আছে ততটাতেই তাকে খুশি থাকা উচিত। কমেন্টে জানিও গাইস ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।